এসআইআর এর নামে এক ধরনের রাষ্ট্রীয় নিষ্ঠুরতা। মাত্র দুদিন আগে সেই ছবিটা, একজন মানুষ হামাগুড়ি দিয়ে এসআইআর এর শুনানিতে যাচ্ছে, তাকে প্রমাণ করতে হবে যে সে এদেশের নাগরিক। কারণ ভারতের নির্বাচন কমিশনের কাছে সে সন্দেহজনক বলে পরিগণিত হয়েছে, তাই তাকে প্রমাণ করতে হবে সে এদেশের নাগরিক। তিনি যদি হাঁটতে না পারেন, তিনি যদি শারীরিক প্রতিবন্ধকতায় ভোগেন, তাহলেও তাকে হাজির হতে হবে, হতেই হবে। রাষ্ট্র যখন মনে করেছে আপনার নাগরিকতা নিয়ে সন্দেহ আছে, তখন আপনাকে সন্দেহের চোখেই দেখা হবে। গোটা দেশ জুড়ে এই পর্বটা এখন চলছে। আমাদের রাজ্যে একের পর এক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে, আমরা বারবার এটা নিয়ে সরব হয়েছি। এই রাষ্ট্রীয় নিষ্ঠুরতা সর্বত্রই দেখা যাচ্ছে। আমন্ত্রণ জানিয়েছি যাদের আলাপ করিয়ে দিই প্রথমে তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। মিরাতুন দীপ লাগাতার এই বিষয়টার উপরে বলে যাচ্ছেন। মাঝে মাঝে মিরাতুন দিয়ে বলেন যে খুব একঘেয়ে লাগে এবং খুব হতাশ লাগে যে সত্যি কি মানুষের বোধে চেতনায় কোনো ধাক্কা লাগছে। আসলে এটা আমাদেরও প্রশ্ন, কিন্তু বলে যেতে হবে, লাগাতার বলে যেতে হবে। আর আমার সঙ্গে রয়েছেন অসীম গিরি, নাগরিক আন্দোলনের মুখ। অসীম গিরি ঠিক এই মুহূর্তে একটা অন্যরকম সমস্যা, তাকেও এসআইআর এ ডাক দেওয়া হয়েছে শুনানির জন্য, তাকে নাগরিকতা প্রমাণ দিতে হবে। দীর্ঘদিন এদেশে রয়েছেন, নাগরিক স্বার্থে আন্দোলন করেছেন, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত, বিভিন্ন মিটিং এ মিছিলে হেঁটেছেন, গিয়েছেন, তারপরেও তাকে প্রমাণ দিতে হবে যে তিনি এদেশের নাগরিক। শুধু তিনি নন, তার কন্যাকেও ডাকা হয়েছে, শুনানিতে যেতে হবে, কাগজপত্র দিতে হবে। কাগজপত্র ঠিক কিনা সেটা তৎক্ষণাৎ জানা যাবে না, জানা যাবে অনেক পরে, যখন মূল তালিকা বেরোবে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য আরো বড় বিপদ বোধহয় অপেক্ষা করে আছে। এইভাবেই রাষ্ট্র তার নিষ্ঠুরতার পরিসরকে বাড়িয়ে চলেছে। আমি মিরাতুন্দির কাছে প্রথম আসি। মিরাতুন্দি, আমি জানি আজকেও আপনি একটা নাগরিক কনভেনশনে গিয়েছিলেন, যেখানে নাগরিকদের অধিকার নিয়ে কথা বলবার জন্য আপনাকে ডাকা হয়েছিল। কোথাও মনে হয় না মিরাতুন্দি, আমরা এই যে নাগরিকদের অধিকারের জন্য হাঁটি বলি, আসলে গোটাটা একটা অভ্যাসের পরিণতি হচ্ছে? এই অভ্যাস কোনোভাবে কোনো প্রভাব ফেলছে চারপাশে, পরিবেশটা কিন্তু পাল্টে দেবে এমনটা তো মনে হচ্ছে না। সত্যি তো হতাশ হবার মতো জায়গা। রাষ্ট্র তার নিষ্ঠুরতার পরিসরটাকে বাড়িয়েই চলেছে, আর মানুষ ক্রমশই পেছিয়ে যাচ্ছে, মানুষ ক্রমশই হেরে যাচ্ছে, নাগরিকরা হেরে যাচ্ছে। আমি নাগরিক মানে সমস্ত নাগরিককে বলছি, কোনো বিশিষ্ট অবিশিষ্ট এদের বলছি না, সমস্ত মানুষকেই আমি নাগরিক বলে চেনাতে চাইছি। হ্যাঁ, তুমি নাগরিক শব্দটার একটা খুব পরিব্যাপ্ত অর্থ করো। সেটা হলো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, সেটা হলো দেশের দেশের সমস্ত মানুষকেই তুমি নাগরিক বলো। সেটা আমাদের মধ্যে একটা ঢুকে গেছে। নাগরিক বলতে আমরা মনে করি বেশ ভালো রকম শিক্ষা পেয়েছে, বিদ্যা বুদ্ধি আছে, প্রতিষ্ঠা আছে, স্বীকৃতি আছে, তাদেরকে আমরা নাগরিক বলি এবং তাদেরকে আমরা বিশিষ্ট নাগরিকও বলি। কিন্তু সমস্ত বা দেশবাসীর যে নাগরিক, সেটা তুমি তোমার কাছ থেকে, আমারও ওই ধরনের একটা ধারণা ছিল, শহরে বাস করে যারা তারা নাগরিক, বিদ্যে বুদ্ধি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার কাছ থেকে আমি এটা শিখেছি যে দেশবাসী সকলেই নাগরিক। তাকে যেভাবেই চিহ্নিত করা হোক না কেন, নানাভাবে তো আমরা মানুষদের বিভাজন করি। দরিদ্র মানুষ, অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, ধনী মানুষ, বিদ্যে বুদ্ধিওয়ালা মানুষ, বোধ বুদ্ধিহীন মানুষ, এরকম নানানভাবে ভাগ করি। ভাগ করলে বোধহয় আবার এটা খুব মজা লাগে, যদি মানুষে মানুষে আমরা পার্থক্য করি, তাহলে পার্থক্য করার মানদণ্ড কিন্তু অশেষ, অশেষই বলে আমার মনে হয়। এখানে অসীম একদম। রয়েছে, অসীমের নামেরও মানে হচ্ছে অশেষ, সীমা নেই। তো অশেষ আমার মনে হয় যে কোথাও গিয়ে আমরা থামতে পারবো না, যে এই এই আর কোনো ভাগ করা যাবে না, আর কোনো পার্থক্য করা যাবে না মানুষে মানুষে। লক্ষ্য করে দেখো, এই একদম। যেমন আমরা তিনজন বসে আছি, দুজন লাল রং, একজন নীল রঙের, এই তিনজনের মধ্যে এভাবে ভাগ করা যায়। যে পোশাকের দিক থেকে ভাগ করা যায়। দুজনের চুল পাকা, একজনের চুল কালো, দুজনের চশমা, তিনজনের চশমা মোটামুটি মিল আছে, আবার একটু আকারে চশমায় ভিন্নত্ব আছে। এইভাবে ভাগ করতে 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 কোনো দেখা যায় কোনো অন্ত নেই, অথচ আমরা খুব ভাগ করতে ভালোবাসি। লক্ষ্য একদম, করো, আমরা বিভক্ত পার্থক্য হতে করতে ভালোবাসি। ভালোবাসি।
এবং নিমেষের মধ্যে একটা মানুষকে যদি দেখা হয় আমাদের, তাহলে আমরা মানুষটা কোন ক্যাটেগরির মানুষ, দরিদ্র নাকি সচ্ছল, এটা চট করে বুঝে নিই। শিক্ষিত মানুষ, পেটে বিদ্যে বুদ্ধি আছে না কিছুই নেই, চট করে বুঝে নিই। কি দিয়ে আমি এক এক সময় না এটা নিয়ে মনে হয় এটা নিয়ে গবেষণা করা যায়, কি দিয়ে বোঝা যায় যে মানুষটার ইকোনমিক বা আর্থিক অবস্থা কিরকম, বিদ্যে বুদ্ধি কিরকম, এগুলো না কিরকম ভাবে যেন আমরা বুঝে যাই। কি করে বুঝে যাই আমি আজ পর্যন্ত ভেবে পাই না কি করে বুঝে যাই। বুঝে যাই কিন্তু এটা ঠিক, আমরা সঙ্গে সঙ্গে তার স্ট্যাটাসটা তৈরি করে ফেলি। তাকে বসতে বলবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে নেব, সেটাও ঠিক করে ফেলি। তাকে একটু খেতে দেব নাকি একটু কথা বলে ছেড়ে দেবো, খাওয়া দাওয়ার ঝামেলার মধ্যে আবার যাবো কেন। আর যে যে মানুষটা খেতেই চায় না, খাওয়ার দরকারই নেই যার, তাকে আমরা খোসামত করি, বলি না না একটু খেয়ে যান, একটু খেয়ে যান। আর যার পেটে প্রচুর খিদে, একটু খেতে মানে খানিকটা খেতে দিলে হয়তো সে তার সেদিনটা হয়তো একটু ক্ষুধার জ্বালা থেকে সে বাঁচত, আমরা তাকে একবারও খেতে বলি না। এইভাবে আমরা ভাগ করি তো মানুষ আমরা। তো তুমি যে রাষ্ট্রের নিষ্ঠুরতার কথা বলছো, খুব ভালো করে বিচার করলে মানুষের নিষ্ঠুরতাও কম না। দেখো মানুষ শুধু শুধু বিচার করে, ভাগ করে, তফাৎ করে, ওর সঙ্গে আমার মিলবে, ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, ভাবা যায়? মেয়ে হয়তো একটা ভালোবাসলো কাউকে, তখন বাবা বলবে যে বাবা তুমি তুমি ওরকম একটা ছেলেকে বিয়ে করতে চাইছো, প্রেম করেছো, আমার সম্মান নষ্ট হয়ে গেল। এই মানুষের নিষ্ঠুরতাও কিন্তু সাংঘাতিক। এই বাবাটি তখন এত নিষ্ঠুর হয়ে যাবে মেয়ের উপরে, যে এতদিন লেখাপড়া শিখে এতখানি মানুষ করার চেষ্টা করে এই হলো, আরে দরিদ্র ঘরের বুদ্ধিহীন ছেলেকে প্রেম করে বসে থাকলে। প্রেম করে শব্দটা বলার জন্য আমি লজ্জিত, কিন্তু এরকমই বলা হয়। অতি নিষ্ঠুর হয়ে যায় সেই বাবা, যে মেয়েকে এতদিন ধরে যত্নে মানুষ করেছিল, এত প্রিয় মেয়ে, মেয়ে কিন্তু নিমেষে তার কাছে একেবারে অপ্রিয় অপ্রিয় হয়ে কেন, ওঠে। স্বর্গের মতন ব্যাপার হয়ে যায়, চুলেও বোধহয় জাত যাবে এরকম ভাবে, এবং নিষ্ঠুর হয়ে যায়। তো রাষ্ট্রের নিষ্ঠুরতা বলে তো কথা হয় না, রাষ্ট্রের যারা একদম। নায়ক নায়িকা। আমি একদম আমি আমি আমরা যখন রাষ্ট্রের নিষ্ঠুরতা বলি মিলাতুন্দি, তখন আসলে আমরা, রাষ্ট্র তো নৈর্ব্যক্তিক, রাষ্ট্রে তো কোনো ব্যক্তি সত্তা নেই, রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের তাদের নিষ্ঠুর, নিষ্ঠুরতাই তাকে বোঝাতে চাই। রাষ্ট্রনেতা নেত্রীদের আর কি। একদম। তো সেটাকে খুব সংক্ষেপে অসীম ভালো করে, অসীম শুধু গায়ক নয়, অসীম একটু অত্যন্ত বিখ্যাত প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন আমাদের এই কলকাতা পশ্চিমবঙ্গ নামক বিখ্যাত রাজ্যের। সেদিক থেকে তার কৃতিত্ব রয়েছে, অথবা অসীমও খুব ভালো করে বলতে পারবে। এবং অসীম বাস্তব ক্ষেত্রে লড়াকু মানুষ, মানুষের জীবনে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে। আমি চিন্তা টিন্তা একটু করতে পারি, কথা বলি, লিখতে পারি, আলোচনা অনুষ্ঠানে যাই, এই পর্যন্ত। আজকে যেরকম একটুখানি এইটুকু ছুঁয়ে দিয়ে শেষ করব। আজকে যেমন আশা কর্মী বলে দেশে, আমাদের রাজ্যের এবং গোটা দেশেরও কেন্দ্র থেকে ব্যবস্থাপনাটা হয়েছিল এই আশা কর্মীদের। আশা কর্মী বলে আমাদের দেশের মেয়েদের বিপদ নেমে এসেছে বহুদিন থেকে। এতদিন ওরা চুপচাপ মেনে যাচ্ছিল, এখন তারা সংঘবদ্ধ হয়েছে, আন্দোলন করছে, এবং আন্দোলনের উপরে দমন পীড়ন নেমে আসছে। ফলে আশা কর্মীদের জন্য হয়ে, তাদের হয়ে নাগরিক সম্মেলন একটা ডাকা হয়েছিল। নাগরিকদের কথা বললে বলেই প্রসঙ্গত হ্যাঁ। বলছি, নাগরিক সম্মেলন ডাকা হয়েছিল, বেশ কিছু নাগরিক সেখানে উপস্থিত হয়েছিলেন, তাদের বক্তব্য রাখলেন, প্রত্যেকেই ওদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন, এবং আন্দোলন যাতে না থামে সেরকম একটা উৎসাহ উদ্দীপনা সবার মধ্যেই দেখা গেল। এইখানে এই রাষ্ট্রের নিষ্ঠুরতার কথা যে বলছিলে, এখানেই আসে আসলে কি, যেখানে গলতটা কোথায় ঘটেছে, গলতটা ঘটেছে কি করে বলতো? আমাদের ৭৭ বছরের স্বাধীন দেশ, এখনো আমাদের রাষ্ট্রের মানে রাষ্ট্র শাসকের নিষ্ঠুরতা। যারা রাষ্ট্রটা শাসন করার ক্ষমতা পেয়েছে, এখানে বলে লজ্জা করে না আমাদের, আমরা যারা নাগরিক, আমি একজন নাগরিক, তুমি একজন নাগরিক, অসীম একজন নাগরিক, আমরা একটু তথাকথিত উচ্চ পর্যায়ের নাগরিক, লেখাপড়া শিখেছি টিকেছি ইত্যাদি, একটু ভালো চাকরি বাকরি করেছি, তুমি সাংবাদিক,
তুমিও খুব ভালো চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতার এই এখন মানুষের হয়ে কথা বলছো। তো সেখানে মানুষের হয়ে কথা বলার জন্য কত নির্যাতন তোমাকে সহ্য করতে হচ্ছে, যে বেঁচে থাকার মতো লড়াই তোমার, মানে বেঁচে থাকতে পারবে না ভালো করে, এরকম লড়াইয়ের মধ্যে তুমি আছো আমি জানি, ন্যায্য কথা বলছো বলে। তো সেটা শেষ করবো এই বলে যে কেন শাসক ব্যাপারটা এখনো আমাদের এই দেশ, যে দেশটা ধর্মনিরপেক্ষ দেশ এবং গণতান্ত্রিক দেশ, কারা শাসক? না জনগণই শাসক। অভূতপূর্ব ব্যাপার একটা ঘটে গিয়েছিল দেশভাগের পরে। এই দেশে জনগণই শাসক, তারা যা বলবে, তারা যাদের বানাবে, মাথার উপরে রাখবে, গদি দেবে, চেয়ার দেবে, নিজেদের তাদের দেখভাল করার জন্য, তারাই বুঝতে পারবে। ভোট নামক একটা ব্যাপার হলো, নির্বাচন নামক একটা ব্যাপার হলো। আজকে আমাদের দুঃখ করে বলতে হচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের মাথায় যারা বসে তাদের নিষ্ঠুরতা সহ্য করতে হচ্ছে মানুষকে। অসীমবাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আপনাকে ইতিমধ্যে এসআইআর এ ডেকেছে, আপনি নিজে নাগরিক আন্দোলনের একজন মুখ, নাগরিক আন্দোলনে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, গত কয়েক মাস ধরে আমি যেটা দেখছি। হ্যাঁ, আমি অনুভব হ্যাঁ, একটুখানি ইন্টারাপ্ট করছি, এই হুম, যে অসীমকে যে প্রশ্নটা তুমি জিজ্ঞেস করলে সেটার পরিপ্রেক্ষিতে আমিও এক্ষুনি এই মুহূর্তে, কালকে আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যেতে হবে সকালে, আমার চালকটি জানাচ্ছে যে তার কিছু একটা সংকট হয়েছে, সেই সংকটটা হলো এসআইআর ডেকেছে, অতএব সে আসতে পারবে না। এগুলো নেহাতি ব্যক্তিগত সমস্যা, কিন্তু সমস্যাটা চূড়ান্ত। আমি একটুখানি তাই তোমার থেকে 2 মিনিট একটু সরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি আমি ঠিক কথা ঠিক আছে, ঠিক। আপনি আপনি ফিরে আসুন, আসছি। ঠিক আছে। আহ, হ্যাঁ, হ্যাঁ, আমি অসীমবাবুর কাছে, হ্যাঁ, অসীমবাবু আপনি শুনলেন যে কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু এই হেনস্থা নিয়ে যাদের প্রতিকার করবার কথা ছিল, সব রাজনৈতিক দল তাদের মতো করে গোটা বিষয়টাকে আমার স্বার্থে কতটা ব্যবহার করা যাবে এই অঙ্কে ভাবছে। অথচ নাগরিক আন্দোলনের মঞ্চ থেকে আপনারা এই বার্তাটা প্রথম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, যেটা ভয়ঙ্কর বিপদ হবে, ভয়ঙ্কর বিপদ হবে, এখনই প্রতিরোধ না করতে পারলে আপনাদের সর্বস্ব হারাতে হতে পারে। তখন কিন্তু কেউ গ্রাহ্যের মধ্যে আনেনি গোটা বিষয়টা। এখন সবাই বুঝতে পারছে যে আসলে রাষ্ট্র একটা নিপীড়ন নামিয়ে আনছে এর মাধ্যমে, এবং নাগরিককেই প্রমাণ করতে হবে সে দেশের নাগরিক। সেখানে আপনিও যেমন, অন্য সাধারণ নাগরিকও তেমন। আমি এটা বলছি যে আপনি বা যারা পরিচিত তাদের হয়তো লড়াইটা আহ, ততটা কঠিন নয়, কিন্তু একটা প্রান্তিক মানুষ, একেবারে গ্রামের মানুষ, তার কাছে তো খুবই কঠিন। এই যে বিরাটনজি বলে গেলেন তার চালক, তার কাছে লড়াইটা তো আরো কঠিন। কোথায় সে পাবে? সে হয়তো এক জায়গায় থাকতো, আরেক জায়গায় সে চাকরি করছে। হ্যাঁ, ব্যাপারটা এরকমই যে দেখো, যখন আমরা এই তোমার অনুপম 1 ঘন্টায় বসেছি, এই কথাটা আমরা অনেকদিন আগেই আলোচনা করেছি আমাদের একদম, এইখানেই সম্ভবত এসআইআর নিয়ে সরব হওয়া হয়েছে। অন্য কোনো চ্যানেলে একদম। এত তাড়াতাড়ি প্রথম প্রথম সরব থেকেই হয়নি। আমরা আমাদের প্রথম অবস্থান থেকেই, হ্যাঁ, জানিয়েছিলাম। এই জায়গাটা অন্তত তোমার চ্যানেলেই প্রথম আর কি, এটা মানে ভীষণ ভাবেই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রশ্ন হচ্ছে, ওরা আহ, একে তো কম্পিউটার চালাতে জানে বলে কেউ মনে হয় না, তারপরে এআই নামক একটা বস্তু এসছে, তাকে বলে ম্যাপিং। কি ম্যাপিং না কি বলছে, মানে ওটা দিয়ে কি ম্যাপিং করতে হয়, সে ম্যাপিং ট্যাপিং করতে পারছে না। আমার কন্যার নামের সাথে আমার যেহেতু 2002-এ মানে কুমার ছিল না মাঝখানে, এবং তখন বাবা মা যা করতেন আর কি, লিখে দিলেন একটা, একদম, লিখে দিয়েছেন। এইচ একটা ছিল না, এইচ ছিল একটা, এইচটা নেই কোনোদিনই আমার। এই ব্যাপারটা হয়েছে। আর আমার কন্যাকে আমার বাবার, মানে আমার বাবা, আমি যে তার বাবা এটা তাকে প্রমাণ করতে হবে আর কি। আসলে আসলে আমি যে আমার কন্যার বাবা এটা প্রমাণ করতে হবে আমার কন্যাকে। আর তার জন্য আমায় কি দিতে হবে? বাই চান্স আমার পাসপোর্ট আছে, বাই চান্স আমার কন্যার পাসপোর্ট আছে, বাই চান্স। এবার হয়তো বলা গেল যে এই পাসপোর্ট হবে না, হতেই পারে, কারণ আমার এক বন্ধু সুদীপ বলে, সে হিন্দু থেকে মুসলিম হয়েছিল, মানে কনভার্ট হয়েছে। এবার তার মেয়েকে প্রমাণ করতে হয়েছে যে সে, তার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, এবং কেন হয়েছে সেটাও আবার জিজ্ঞেস করেছে, এবং 16টা ডকুমেন্টে সই করেছে তাকে। ভাবো, 16টা। 11টা তো নির্বাচন কমিশনে আছে, তার মধ্যে একটি দিলেই হবে বলা হয়েছে। 16টা কাগজপত্রে তাকে সই করিয়েছে। এইটা জায়গা। এরকম আমি বিভিন্ন রকম ঘটনা জানি।
আমার প্রবলেমটা হচ্ছে যে আমার এই মেরুদণ্ডের প্রবলেমটা হওয়ার জন্য আমি বহু জায়গায় আন্দোলনে যেতে পারছি না এই মুহূর্তে ঠিকই, এবং এই কাঁধের এই ব্যথাটা সারেনি বলে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখছি মাথায় বাক্স করে, হামাগুড়ি দিয়ে, রিক্সায় করে, অথবা তাকে অ্যাম্বুলেন্সে করে, গাড়ির মতো একদম টেনে নিয়ে অ্যাম্বুলেন্সে টেনে নিয়ে করে যাচ্ছে। পৌঁছে গেছে। হ্যাঁ, এবার আমি একটা ঘটনা দেখলাম, আমি সেই বীরভূমের গল্প বলেছিলাম এখানে, বীরভূমের যে বিএলওরা কি করবে। এখানে আজকাল কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে বিএলওদের তো কিছু করার নেই। বিএলওরা তোমাকে নোটিশ অব্দি দিয়ে দিতে পারে, বড় জোর ওখানে থাকবে, একদম। এর বাইরে কিছু করার নেই। এই আরো বলে আবার একটা বিষয় আছে, তারা সব থাকবেন, তারা বাঙালি না তারা অবাঙালি কি কেউ কিছু জানে না, আমি জানি না, অন্তত এখন অব্দি দেখিনি। এবং তুমি দেখেছো সমস্ত সেন্টারগুলোতে যেভাবে লাইন পড়ছে, মানে ধরো 9টা থেকে 11টা টাইম, এবার 9টা থেকে 11টার মধ্যে বিকেল 5টা 6টা 7টা 8টা এরকম বেরিয়ে যাচ্ছে, হাজার হাজার লোক প্রতীক্ষা করছে বিভিন্ন জায়গায়। এইটা হচ্ছে রাষ্ট্র। আসলে রাষ্ট্র মানে এটা, যে তুমি কিছুই নিয়মে পাবে না, তোমার সবটাই বেআইনিয়মের মধ্যে দিয়ে হবে। এসআইআরটাও তাই, আসলে বেআইনিয়ম তৈরি করার জন্য এসআইআর। আগেও তো নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তো ভোট কর্মীরা আসতেন বাড়িতে বাড়িতে, নির্বাচনে নাম উঠতো, ঠিক করা হতো। আমি কিন্তু নাম ঠিক করেছি, পুরোপুরি আমাদের নাম ঠিক আছে কার্ডে, তারপরেও এসআইআর ডাক হবে। কেন হবে? তার প্রধান কারণ ওদের ইচ্ছে হয়েছে, ওদের ইচ্ছে হয়েছে তাই হবে। এই যে মীরাতুন্দির যে ড্রাইভার, তাকে ডেকেছে, বেচারি গরিব মানুষ, ড্রাইভিং করে খায়, এবার তার ড্রাইভিং লাইসেন্স থেকে বা সেটা নয়, তার বাবা, তার 14 পুরুষের ইতিহাস, এটা হয়তো জানতে চাওয়া হবে। এই যে ব্যাপারটা, এটাকেই ম্যাপিং বলে বোধহয়, মানে ওরা বোধহয় মাপ করে করে ম্যাপিং করছে মনে হয়, যে কে কি। একদম। এটা হচ্ছে ব্যাপার। কত আগে এসেছিল, কতদিন থেকে এখানে রয়েছে। হ্যাঁ, একদম। আর বিখ্যাত বিখ্যাত কিছু লোককে ইচ্ছে করেই ডাকা হচ্ছে, তার কারণ হচ্ছে তাদের ডেকে ডুকে দেখানো হচ্ছে, দেখো আমরা সবার জন্য এসআইআর করছি। এটা আমার ধারণা ইচ্ছে করেই ডাকা হচ্ছে। একদম, এটা মীরাতুন্দি এটা বলে দিয়েছেন দেখানোর একদিন। চেষ্টা করা হচ্ছে যে আমরা আর কি, মানে কোনো না সমতা সমতা দেখাচ্ছি আমরা, এটা ভাবা হচ্ছে। সবাই নাকি রোহিঙ্গা, বিষয়টা এরকম। একটা রোহিঙ্গাও খুঁজে পাওয়া যায়নি আজ অব্দি, গোটা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতের রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। 3টে রোহিঙ্গা পাওয়া গেছে কোথায় একটা বিহারে, তাও আদৌ রোহিঙ্গা কিনা আলাদা খেয়ে যান না। ব্যাপারটা হচ্ছে এইভাবে আসলে একটা দলিত, মুসলিম, খ্রিশ্চান বা অন্যান্য যারা মানে আমাদের দেশে সো কল্ড সংখ্যা লঘিষ্ঠ, মানে সংখ্যালঘু, আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করার একেবারে বিপক্ষে। কে আবার সংখ্যালঘু? আদিবাসীরা সংখ্যালঘু কি করে হয়? তারাই তো এদেশের মূল নিবাসী, তাই না? আমি যার পরে একদম। মানে তপশিলি উপজাতি, তপশিলি এবং জাতি সংখ্যায় তারা এই কথাটা বেশি। বলি না, সংখ্যায় তারা বেশি, ঘটনা এটা। এবং ম্যাক্সিমাম গ্রামের মানুষ দলুই, ঘড়ুই, গুচাই, এই যে এই টাইটেল গুলোর যারা অধিকারী, তারা প্রত্যেকে এদেশের মানুষ এবং প্রত্যেকেই এদেশের আসল নাগরিক। আমরা কারা? আমরা কেউ না, আমরা কেউ না প্র্যাকটিক্যালি। আমরা তো শহরে এসছি, শহরে স্ট্রাগল করে বড় হয়ে হয়তো মানে পড়াশোনা করে শিখে টিকে আমরা একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। এই মানুষগুলো কোনো সুযোগ পায়নি। তা আমাদের রাষ্ট্র তো এরকম। এই রাষ্ট্র তো আশা কর্মীদের 2000 টাকা 3000 টাকাই দেবে, তারা যখন আন্দোলন করবে তাদের পুলিশ দিয়ে পেটাবে। যারা শিক্ষকদের পেটায়, যারা আশা কর্মীদের পেটায়, তাদের আন্দোলনকে ধ্বংস করে। মহিলা, কিন্তু মনে রাখতে হবে, আশা কর্মী যারা তাদের মহিলা, তারা এবং মহিলাদের উপর নিপীড়ন তো চূড়ান্ত চূড়ান্ত, মানে মহিলাদের নাগরিকই মনে করা হয় না। ওই মনুবাদের ধারক বাহক নরেন্দ্র মোদী সরকার, সে যদি ক্ষমতায় আসে তাহলে তো মহিলাদের বাড়িতে থাকতে হবে। ইতিমধ্যে বন্দে ভারতে আমিষ খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে, দেখেছো তো, আমিষ দেওয়া হবে না সেখানে, আর কেউ মাছ মাংস খেতে পারবে না। অথচ তারা গরু সাপ্লাই করবে অন্য দেশে, যারা গরু সাপ্লাই করবে অন্য দেশে গরুর মাংস, তারা সবাই হিন্দু, বড় বড় হিন্দু। হ্যাঁ, কর্পোরেট, ব্যবসাদার, ব্যবসাদার রাষ্ট্র। হ্যাঁ, এবং তোমাকে পুলিশ দিয়ে, তোমাকে মানে রাষ্ট্রের যে 4টে অঙ্গ থাকে, জানো নিশ্চয়ই, যে সেই 4টে অঙ্গ, পুলিশ, মিলিটারি, সরকার এবং অন্যান্য জিনিস, এইগুলো দিয়ে তোমাকে দমন পীড়ন নামাবে। এটা হচ্ছে জায়গা। আজ আশা কর্মীদের উপর নামাচ্ছে। 2 দিন বাদে এসআইআর এর পরে যখন বিদ্রোহ শুরু হয়েছে, অলরেডি দেখতেই পাচ্ছ, মুর্শিদাবাদ বন্ধ হয়েছে, মাঝখানে একদিন বন্ধ হয়েছে এবং পালিত হয়েছে বন্ধ, কিন্তু খুব সাকসেসফুল বন্ধ মুর্শিদাবাদ, এবং কোনো বড় সড়ো পার্টি ডাকেনি। মানবাধিকার কর্মীরা, নানান ধরনের ক্লাব, নানান ধরনের সাধারণ
জনসাধারণ এবং ছোটখাটো নাটকের দল এরা বন্ধ ডেকেছিল, মুর্শিদাবাদে বন্ধ হয়ে গেল। খবরটা কোথাও নেই, দেখো কোনো চ্যানেলে খবর দেখায়নি, কোনো চ্যানেলে খবর দেখায়নি। অদ্ভুত ব্যাপার, একটা মুর্শিদাবাদে এসআইআর নিয়ে বন্ধ হয়ে গেল, কেউ দেখালো না খবরটা। কিছু গাড়ি কি চলেন? হ্যাঁ, কিছু গাড়ি তো সবসময় চলবে, কিছু দোকান কি খোলেন নিশ্চয়ই, কিন্তু বেশিরভাগটাই তো বন্ধ ছিল, এমনকি ট্রেনও রুখে দিয়েছিল মানুষ। তাহলে এই বিদ্রোহটা কিন্তু ক্রমশ বাড়বে। অর্থাৎ একদিকে দেখো, অভয়ের সময় আমরা দেখেছি কি, অভয়ের সময় কাতারে কাতারে লোক বাইরে বেরিয়েছে এবং এখানকার অপদার্থ সরকার, এই রাজ্য সরকার, অপদার্থ সরকার বলবো না, মানে আমি বলবো মানে আরো খারাপ শব্দ ব্যবহার করা উচিত, করছি না, যাই হোক শিক্ষক মানুষ করছি না, সেই সরকারটি একটা জঘন্যভাবে তার স্টেপ নিল এবং কেন্দ্রীয় সরকার একইভাবে স্টেপ নিল। একই একই উল্টে সিবিআই যে কর্তা, তাকে ওই যে যে ইয়ে করেছে, তাকে উল্টে পদশ্রী দেওয়া হলো। এই তো রাষ্ট্র, এটা দেশ। আমার মাঝে মাঝে মনে হয় কেন ওই এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী অবাক ছিলাম তো চালাবে, এই যে সুকান্তের কবিতার গান প্রতিদিন আমি গাইতে গাইতে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটছি, বিছানায় শুচ্ছি, যে এদেশে জন্মে আমি যদি পদাঘাত পাই, তাহলে গ্রামের গরিব গুরব সাধারণ, যাদের সংখ্যালঘু তথাকথিত বলা হচ্ছে কোটান কোট, তাদের কি ধরনের অবস্থা ভাবো তাহলে। এবং ক্রমশ দেশটা রসাতলে যেতে 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 ধ্বংস হয়ে গেছে। আমি ধরে নিলাম কংগ্রেস সরকার, নেহেরু সরকার যখন ছিল, এমনকি ইন্দিরা গান্ধী যখন সরকার ছিল, এই দেশটা কি এরকম ছিল? ছিল কিন্তু না। যতই হোক, ইন্দিরা গান্ধী যাই করুক, আমি বলছি মেরেছে ধরেছে নকশালপন্থীদের, সব ঠিক আছে, সিপিএম ইত্যাদি ইত্যাদি বিরোধীদের কণ্ঠরোধ করেছে, দেশটা কি এরকম ছিল? না, ছিল না। ক্রমশ আরো খারাপ হচ্ছে, উচিত ছিল আরো ভালো হওয়া, আস্তে আস্তে খারাপ আরো হচ্ছে। ভালো হওয়া, উল্টো হচ্ছে। বিধানচন্দ্র রায় যা যা করেছে, ধরো যা যা করেছিলেন বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায় মেয়েদের প্রকল্প করেছিলেন, হরিণঘাটা প্রকল্প, ডিপো বানিয়েছিলেন, সেখানে মেয়েরা কাজ করতেন, এটা হতো কারণ যাতে কলেজের তারা যেতে পারে, পয়সাটুকু তারা বাসের ভাড়া জোগাড় করতে পারে, এই তো করেছিলেন। আর বিধানচন্দ্র রায়ের এই পশ্চিমবঙ্গ কি হলো আমরা দেখতেই পেলাম। সল্টলেক গরিবদের জন্য হওয়ার কথা, সল্টলেক হলো বড় লোকদের জন্য, হরিণঘাটা উঠে গেল। এই তো অবস্থা আমাদের দেশের। শুধু পশ্চিমবঙ্গ বলছি না, এটা ভারতের কাহিনী। ভারতের উড়িষ্যায় অদ্ভুত ব্যাপার দেখবে, আমাদের এখানে যেমন স্টেশনে বসে থাকে, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, এখানে স্টেশনে বসে থাকে ওয়ার্কাররা গ্রাম থেকে এসে, কেউ ছুতোর মিস্ত্রি, কেউ বা রাজমিস্ত্রি, কেউ বা রঙের মিস্ত্রি, স্টেশনে বসে থাকে কাজ পাওয়ার জন্য। উড়িষ্যার বিভিন্ন জায়গায় লেবার ব্লক বলা হয়, সেখানে কোলে বাচ্চা নিয়ে, মাথায় ইয়ে নিয়ে, নানা ধরনের মিস্ত্রি, তারা দুটো তিনটে অটো, একটা অটোতে 25 জন 30 জন প্রায় ধরে, কারণ ওই অটোগুলো বড় বড়, তাতে ঠাসাঠাসি করে গিয়ে লেবার মার্কেট বা লেবার ব্লক, সেখানে গিয়ে বসে থাকে। সেখান থেকে তাদের কেনা হয় তাদের